আমরা এই যে এত রকমের অদ্ভুত অভিজ্ঞতা শুনি, সেই মুহূর্তে হয়তো আমরা সব কিছুর লজিক খুঁজে পাই না, কিন্তু আমার মনে হয় যে সব কিছু মানে আমাদের চারিপাশে যে ঘটনাই ঘটে তার পেছনে কোনো না কোনো লজিক কিন্তু রয়েছে, কোনো না কোনো যুক্তি রয়েছে। হ্যাঁ, এই মুহূর্তে হয়তো আমরা এমন অনেক কিছুই এক্সপিরিয়েন্স করছি যার সঠিক ব্যাখ্যা খুঁজে পাই না, কিন্তু আমি শিওর সব কিছুরই কিছু না কিছু ব্যাখ্যা রয়েছে। নমস্কার, আমি জেও, আশা করি সবাই খুব ভালো আছেন। চ্যানেলের আরও একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটাই অভিজ্ঞতা। এবার একটা অভিজ্ঞতার মধ্যেই অনেকগুলো অভিজ্ঞতা রয়েছে। অভিজ্ঞতা শেয়ার করেছেন নেহা, এবং নেহার গ্রামের বাড়ি অ্যাকচুয়ালি বলা যায় না, কেন বলা যায় না সেটা নেহাই বলবেন। তো নেহার সেই বাড়ির ওখানকার এক ঘটনা, একটা নয় অনেকগুলো ঘটনাই নেহা শেয়ার করেছেন। আচ্ছা, এই যে আপনারা নিজেদের অভিজ্ঞতাগুলো আমার সাথে শেয়ার করেন, সত্যি কথা বলতে আপনাদের অভিজ্ঞতাগুলো পড়তে আমি যতটা খুশি হই ঠিক ততটাই খুশি হই যখন আপনারা নিজেরাও নিজেদের অভিজ্ঞতা শোনাতে চান, নিজেরাই রেকর্ড করে পাঠান। আজকেও ঠিক তেমনই হবে। নেহার অভিজ্ঞতা নেহা নিজেই শোনাবে। নেহার অভিজ্ঞতায় যাওয়ার আগে জাস্ট একবার মেনশন করতে চাই, যদি আপনি আপনার কোনো এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করতে চান, আপনি জানেন কিভাবে শেয়ার করবেন। ইটস ভেরি সিম্পল। আপনাকে লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, তারপর সেটা পাঠাতে হবে আমাদের ফেসবুক পেজে, আর না হয় আপনি মেইল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। আপনার জীবনের যে কোনো রকমের এক্সপিরিয়েন্স কিন্তু আপনি আমাদের সাথে শেয়ার করতেই পারেন। তাহলে চলুন শুনিয়ে ফেলি নেহার এক্সপিরিয়েন্সেস। নমস্কার, আমি নেহা। বর্তমানে আমি কলকাতায় থাকি। তো যে ঘটনাটি আমি শেয়ার করব সেই ঘটনাটি আমার গ্রামের বাড়ির। আমার গ্রামের বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর অঞ্চলে। বর্তমানে সেই জায়গাটিকে গ্রাম বললে কিঞ্চিৎ ভুলই বলা হবে, কারণ ওই অঞ্চলটি একটি ছোটোখাটো শহরে পরিণত হয়েছে, খুবই উন্নত হয়ে উঠেছে। তো এই ঘটনাটা অনেক আগের, যখন অঞ্চলটি এতটা উন্নত ছিল না বা ইলেকট্রিসিটি এতটাও প্রভাব বিস্তার করেনি, ঠিক তখনকার। কিন্তু সবচেয়ে যেটা বলার, এই ঘটনাটা শুধুমাত্র যে আমার শোনা তাই নয়, আমার নিজের সাথেও কিন্তু আমি এক্সপিরিয়েন্স করেছি। যে সুপার ন্যাচারাল পাওয়ার বা ভূত বা নেগেটিভিটি, এগুলো অনেক সময় হয়তো আছে আমাদের চারপাশে, আমরা বিশ্বাস করি না, বা কিছু হয়তো আছে। তো ঘটনাটা আমাদের একদম পাশের বাড়ির। আমি যে অঞ্চলে ছোট থেকে বড় হয়েছি, আমাদের ঠিক বাড়ির পাশের একটা বাড়ি আছে, এবং বেশ অনেকটা জমি নিয়ে বাড়ি, বড় বাড়ি। তো শুনেছি ছোটো থেকেই সেই বাড়িটা নাকি হন্টেড, এবং বাড়িটি সবাই খুব ভয় পায়, তার নাকি খুব বাড়িটিতে নেগেটিভিটি আছে। এবং যেটা দেখে বড় হয়েছি যে ওই বাড়িতে কেউ বেশি দিন থাকতে পারতেন না, মানে হয়তো 5 বছর কি 7 বছর। এবং যেটা আরেকটা ব্যাপার, যেটা না বললেই নয়, মানে যে ফ্যামিলিগুলো অধিকাংশই বাড়িতে এসেছে, সেই প্রত্যেকটি ফ্যামিলির মধ্যে একটা লাভ বন্ড, মানে ভীষণ দেখা যাচ্ছে লাভ ম্যারেজ মানে হয়ে দুজন কাপল আসছে, এসে সংসার এখানে শুরু করছে বাড়িটিতে। এবং 5-6 বছরের পর এমন অবস্থা হচ্ছে, একজন মারা যাচ্ছে, আরেকজন বাড়িটি ছেড়ে চলে যাচ্ছে, বা এমন অবস্থা হচ্ছে যে প্রচণ্ড ঝগড়াঝাটি করে মানে একদম মানে খুব অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ফ্যামিলিটির, এবং ফ্যামিলিটি পুরো ধ্বংস হয়ে যাচ্ছে। তো আমার মা আমাকে, যখন এই ধরনের ঘটনা ঘটছে, তখন আমার মা আমাকে বলেছিল যে এই বাড়িটায় মা একবার খুব ভয় পেয়েছিল। তো ভয়টা কীরকম পেয়েছিল, আমি তখন অনেক ছোট, মানে আমি বলা যায় আমি তখন হয়েছি সবে। তো আমার মা তখন এই আমাদের বাড়ির যে রুমটায় আমাকে নিয়ে থাকতেন, সেই রুমটা একদম এই বাড়িটির জমি লাগোয়া, মানে জালনা ছিল একটা, এই বাড়িটির জমি লাগোয়া একটা জালনা। তো মা আমাকে, মার একটা মানে অভ্যাস আছে, অনেক রাত অবধি মা জাগেন এবং গল্পের বই পড়ে। তো আমি যখন ঘুমিয়ে পড়তাম, তো মা এরকম গল্পের বই পড়তো। তো বেশ অনেক রাত, তখন প্রায় 2টো বাজে, এরকম 1:30 কি 2টো বাজে। হঠাৎ মা শুনতে পাচ্ছে একটি মেয়ে ঠিক আমাদের জানলার পাশে, মানে যে জমিটি ছিল ওই বাড়ির জমিটির মধ্যে কাঁদছে এবং হাঁটছে, কেঁদে কেঁদে হাঁটছে, এবং শব্দটি কিছুক্ষণ পর খুব কাছে আসছে এবং কিছুক্ষণ পর খুব দূরে চলে যাচ্ছে।
তো আমার মা প্রথম ভেবেছে যে বিড়াল বা কুকুর, অনেক সময় বিড়াল কুকুরের কান্না অনেকটা মনে হয় যে মানুষ কাঁদছে। তো উনি ভয় পেয়ে গেছিলো কিঞ্চিত। তারপরে ভাবছে যে জানলাটাই খুলে একবার দেখবে কে, অনেক রাত। তো আমরা যে ঘরে থাকতাম তার থেকে কিছুটা দূরে আমার ঠাম্মা থাকতো, বাবাও সেদিন আমাদের সাথে শোয়নি। কোনো একটা কারণে আমার দাদু সেদিন বাড়ির বাইরে ছিল, তো ওই ঘরটায় শুয়েছিল। তো মা আস্তে আস্তে উঠে আমার বাবাকে ডাকে, আমার ঠাম্মাকে ডাকে। তো বাবার ঠাম্মা আমাদের ঘরে এসছে এবং আসার পর যে লাইট জ্বালিয়েছে শব্দটা নেই। তো ওনারা কী করেছে, ওনারা দরজা খুলে বাইরে গেছে যে কে আছে দেখতে। জানলাটা খুলেছে, যে দেখছে কিছুই নেই, জ্যোৎস্না রাত, প্রচণ্ড আলো জ্যোৎস্নার, কিছুই দেখা যাচ্ছে না। এবং বাড়িটি পরিষ্কার দেখা যাচ্ছে, পাশের বাড়িটি কেউই নেই, সবাই ঘুমাচ্ছে। তো তারপর যে যার মতো লাইট অফ করে বলে যে না, হয়তো মা মানে বই পড়ে অনেক রাত অবধি, ভূতের গল্প পড়ে বা অনেক রকম গল্প পড়ে, হয়তো সেই জন্য ভয় পাচ্ছে বা ইলিউশন হচ্ছে। তো আমার মা লাইটটি অফ করে যথারীতি শুয়ে পড়ে। এরপর যেটা হয়, ঠিক লাইটটা অফ করার 20 মিনিট পর থেকে আবার ওই কান্নাটা শুরু হয়। তখন মা ঠিক ঘড়িটা দেখে 2:15 বাজে। কান্নাটা আবার শুরু হয় এবং মা আর কাউকে ডাকেনি, এইবার শুধু শুনছে যে একটা মেয়ে ঘুরে ঘুরে কাঁদছে সারা বাড়ি। তো পরের দিন মার কাউকে কথাটা বলেও নি। তো যেটা হয়েছিল, ওই বাড়িতে তখন যারা থাকতো তারা আমার মানে ইউজুয়ালি এটা হওয়ারই কথা, প্রতিবেশী। তো প্রতিবেশী এসছে পরের দিন, তারা এসে বলছে যে জানো, আমাদের বাড়িতে খুব ভয় লাগে, সারা রাত কেউ সারা বাড়ি জুড়ে জুড়ে কাঁদে, ঘুরে ঘুরে আর কি কাঁদে। তো আমার মা তো শুনেছিল, কিন্তু ওরা ভয় পাবে বলে মার কিছু বলেনি। তো জানি না, সেটা আজও আমার মা বলে যে এটা সত্যি ইলিউশন হয়েছিল না কি ছিল জানে না। তো এরপর যে ঘটনাগুলো, তখন আমি বেশ বড় মানে তাও 4-5-এ পড়ি, মানে আমারও মনে আছে। তখন ওই বাড়িতে অন্য একটা ফ্যামিলি এসছে এবং ওই ফ্যামিলির মানে মধ্যে এত ভালোবাসা এবং এত একটা বন্ডিং, জাস্ট কাপল দুজন আর তার একটা ছেলে। সেই ছেলেটা আমার সাথে আমার খুব বন্ধুও ছিল, আমরা একসাথে খেলতাম, আমার এখনও মনে আছে। তো অনেক ছোট তখন আমরা। তো একদিন হঠাৎ চিৎকার ওই বাড়ি থেকে। তো ইউজুয়ালি তখন সবাই আমাদের বাড়ি থেকে বেরিয়ে গেছে, যে পাশে একদম বাড়ি, গিয়ে দেখছে যে কেন চিৎকার করছে ওই বাড়ির মহিলা। তো ওই সময় আমার মামা আমাদের বাড়িতে ছিল, আমার মামা। তো আমার মামা প্রচণ্ড সাহসী মানুষ, তো উনি গেছে ফার্স্টে যে কি হয়েছে দেখতে। দেন বাবা গেছে, আমার কাকা গেছে, মা গেছে। গিয়ে দেখছি ওই বাড়িতে সিলিং দিয়ে টুকটুক টুকটুক করে ব্লাড পড়ছে, রক্ত, মানে লাল রক্ত পড়ছে। তো এটা সবাই অবাক হয়ে যাচ্ছে, কোথায় পড়ছে রক্তটা, কোথা দিয়ে আসছে। একটা সিলিং দিয়ে, মানে কার্নিক আছে, কার্নিকের থেকে টুপ টুপ করে রক্ত পড়ছে এবং ঘরে একটা নির্দিষ্ট জায়গায় সেই রক্তটা পড়ছে। বাড়িতে এখনও সিঁড়ি ছিল না। তো এরকম হচ্ছে দেখে আমার মামা কী করছে, ভেবেছে যে হয়তো কোনো পাখি, অনেক সময় কি হয়, বিড়াল বা কুকুর পাখি মেরে ছাদে রেখে যেতে পারে, সেটার রক্ত আসতে পারে, বা হয়তো লাল রং, সেটাও হতে পারে। তো টর্চ নিয়ে সাথে সাথে একটা, আমাদের মানে যেহেতু গ্রামের দিকে তখন সবার বাড়িতে মই থাকতো, তো মই নিয়ে এসছে, মই নিয়ে ছাদে গেছে। ছাদে গিয়ে দেখছে টর্চ নিয়ে পুরো ছাদ পরিষ্কার, কিচ্ছু নেই ছাদে। এবং রক্তটা যে কার্নিক দিয়ে আসছে, সেই কার্নিকটা ভালো করে খুঁজছে, উৎসস্থলটাকেও বুঝতে পারছেন যে রক্তটা কোথা থেকে আসছে। দেখছে মানে লাস্টে দেখছে যে দেয়াল থেকে আসছে এবং কিন্তু রক্ত, ব্লাড। এবার এবং সেটা বাড়ির মধ্যে মানে ঘরের মধ্যে পড়ছে। তো এরকম অনেক ঘটনা ঘটতো। পরবর্তীকালে শুনেছি যে ওই বাড়িতে নাকি হঠাৎ করে দেখা যাচ্ছে যে অনেকে স্বপ্ন দেখে, কেউ একটা সাধু এসে বলছে যে না, এই বাড়িতে কেউ থাকতে পারবে না। তো এই ধরনের অনেক কথা শুনতাম। এবং তারপরে যেমন আরও ঘটেছিল, একদিন আমরা তো খেলতে যেতাম, ওই বাড়িটার যে বাচ্চাটা ছিল তার সাথে খেলতাম, তখন বেশ ছোটোই ছিলাম। তো হঠাৎ দেখছি ওদের বাড়িতে গিয়ে ঘরের মধ্যে একটা জ্যান্ত মাছ লাফাচ্ছে। ওর মা সবাইকে ডেকেছে, যে আমরা আন্টি বলতাম, আন্টি সবাইকে ডেকেছে যে কোথা থেকে লাফাচ্ছে এই মাছ, কোথা থেকে এলো। তো সবাই খুব মানে অবাক হয়ে যেতাম। আবার যারা এইসব বিশ্বাস করে না তারা বলতো না, হয়তো উনি এটা ইচ্ছে করে করছে বাড়িটার মধ্যে। কিন্তু আমাদের পাড়ায় ওই বাড়িটার সম্পর্কে একটু ছিল, যে সবাই বলতো ওই বাড়িটা নাকি হন্টেড। মানে হন্টেড মানে কি বলতো, অনেকে বাস্তু দোষ আছে, ওই বাড়িটা কেউ থাকতে পারে না।
তো যেটা হয়েছিল সেটা হলো, আমি তখন ক্লাস 9-এ পড়ি। আমার এখনও মনে আছে, মহালয়ার 2-3 দিন আগে বাড়িটার মধ্যে খুব অশান্তি শুরু হয় এবং অশান্তিটা চলতেই থাকে। এবং যে আঙ্কেল আর আন্টি ওখানে থাকতেন তাদের মধ্যে এমন একটা পরিস্থিতি হয় যে এত ভালোবাসা ছিল কিন্তু সেই ভালোবাসা কমে গিয়ে ডিভোর্সের পর্যায়ে চলে যায়। তো আন্টি সেই আঙ্কেলকে নিয়ে এবং তাদের ছেলেটাকে নিয়ে অন্য জায়গায় শিফট করে যায় এবং শিফট করার পর ওই বাড়িটা বন্ধ করে দিয়ে চলে যায়। এর আগেও 5-6টা ফ্যামিলি ওই বাড়িটা থেকে চলে গেছে। তো এটাও একটা ফ্যামিলি। তো আমরা খুব কষ্ট পেয়েছিলাম যে এই বাড়িতে সত্যি তখন মনে হচ্ছিল কেউ থাকতে পারে না, এটা হয়। তো আন্টি চলে যায় এবং মহালয়ার দিন হঠাৎ সন্ধে তখন আমি ঘরে বসে পড়ছি, খবর আসে যে আঙ্কেল মারা গেছে। এবং সেই মারা যাওয়াটা আনন্যাচারাল ডেথ। আন্টি বাইরে গেছিল পুজোর বাজার করতে, বাড়ি এসে দেখে আঙ্কেল মরে পড়ে আছে। এবার কি হয়েছে না হয়েছে খবরটা আমরা পাই। আঙ্কেল ভীষণ আমাদের ভালোবাসতো, একটা আমার স্পেশালি খুব বুকে লাগে। এবং আমি তখন থেকে এরকম একটা ব্যাপার হয়েছিল, ওই বাড়িটার দিকে দেখতে পারতাম না, সারা রাত ঘুমাতাম না। এবং কি হতো আমি জানি না এটা কেন আমার হতো, আমার সারা শরীর শুধু চুলকাতো, মানে রাত হলেই। দিনের বেলা ঘুমাতাম কিন্তু রাতে ঘুম আসতো না। এবং মা বাবার একদম মাঝখানে গিয়ে ঘুমাতাম, যেখানে আমি আলাদা রুমেও শুতে পারি, কোনো ব্যাপার না। তখন ক্লাস 9-এ পড়ি, কিন্তু এত ভয় লাগতো যে মা বাবার মাঝে গিয়ে আমি শুতাম। তো লাস্টে আমার ঠাম্মা আমাকে একটা বাড়িতে নিয়ে গিয়ে বলেছে ওকে ঝাড়িয়ে দাও, ওর এরকম একটা হয়েছে, হয়তো উনি মারা গেছে এটা শুনেছে, ওকে খুব ভালোবাসতো, এটা ন্যাচারালি হতে পারে। তো তারপরে কী হয়েছে, আমাকে অনেক ঠাকুরের নাম করতে বলে, হনুমানজির পুজো করতে বলে। তো সেগুলো করে আস্তে আস্তে কমে যায়। তো আমাদের বাড়িতে এরকম, মানে আমাদের যে বাড়িটা পাশেই এই বাড়িটা এবং তার পাশে আরেকটা বাড়ি আছে, সেই বাড়ির বউটা একদিন হঠাৎ করে এসে বলছে যে ওই বাড়িটা কিন্তু খালি, এখন কেউ নেই। তো ওই বাড়িটা থেকে নাকি ঠিক রাত্রি 10টা-11টা হলেই রান্নার গন্ধ আসে, মানে কেউ ধরো রান্না করছে এরকম। ওনার অ্যাকচুয়ালি ওই বাড়ির কিচেন আর ওই বউয়ের যে বেডরুমটা, আমাদের পাশের বাড়ি যিনি তার বেডরুমটা একবার পিছনে, অ্যাকচুয়ালি ওই বাড়িটার পিছনের যে বেডরুমটা একদম লাগোয়া। তো বলছে এরকম আমি শুনতে পাই কেউ রান্না করে ওই বাড়িতে, কিন্তু ওই বাড়িটা তো কেউ নেই, একটা তালা দেয়া। তো রান্না করে। তো আমরা তখন বলছি না তোমার হয়তো ইলিউশন হয়। এবার উনি প্রায় 7-8 দিন খেয়াল করেছে, বলছে ঠিক একটা নির্দিষ্ট টাইম 11টা কি 12টা এই টাইমেই গন্ধটা আসে এবং রান্নার আওয়াজটা আসে। আর যেটা হয় সেটা হলো রাত 1টা কি 1:30টা থেকে কল খুলে চান করার আওয়াজ পাওয়া যায় ওদের বাথরুম থেকে, যে কল খুলে কেউ চান করছে। তো এই সব সবাই শোনে এবং শোনার পর সবাই বলেন না তোমরা ভয় পাচ্ছ, এগুলো মনে হয় আমার এরকম হচ্ছে না। তো এরপর দুর্গাপুজো আসে এবং দুর্গাপুজোর যেদিন অষ্টমী কি নবমী আমার এক্স্যাক্ট মনে নেই, হয়তো নবমী হবে, আমাদের দুর্গাপুজো যেখানে প্যান্ডেলটা হয় আমাদের পাড়ায় ভীষণ মানে বড় করে পুজো হয়। তো ঠিক প্যান্ডেলের কিছুটা দূর গিয়ে একটা মাঠ পড়ে এবং মাঠের সামনেই এই বাড়িটা। কিন্তু যেখানে মানে পুজো হচ্ছে, পুজোর ওখানে অনেক রোশনাই, কিন্তু এই জায়গাটা একটু অন্ধকার, মানে এটা রাস্তার পাশে এবং ওই মাঠের সামনেটা একটু অন্ধকার। এবং আমি যখন বাড়ি ফিরি পুজো প্যান্ডেল থেকে, আমরা প্রায় রাত 10টা-11টা বেজে যায়, মানে আমার মা বাবা তারও পরে ফেরে, আমি একটু আগেই ফিরি। তো 10টা-11টা বেজে যায়, তো আমি একাই ফিরতাম ওই রাস্তাটা দিয়ে। এবার ওই বাড়িটা অনেকটা বড়, তো বেশ প্রায় 5 মিনিট টাইম লাগতো, মানে বাড়িটা ক্রস করে তারপর একটু জমি, তারপরে আমাদের বাড়িটায় যেতে একটু টাইম লাগতো। তো একদিন কী হয়েছিল, নবমীর সম্ভবত রাত, আমি তখন 10টা বাজে, এবার আমি ফিরছি। এবার ওটা তো ঠিক পুজোর পেছনটায় পড়ে, পেছনটা মানে বেশ অনেকটাই পেছন, মানে অনেকটা দূর দিয়ে লোকজন, সব পাড়ার লোক পুজোর প্যান্ডেলে নাচানাচি করছে, আনন্দ করছে। এবং ওই জায়গাটায় কোনো লোকও আসা যাওয়া করে না, ওই দিকটা দিয়ে সবাই সামনের দিক দিয়ে আসা যাওয়া করে, মাঠের দিকটা অ্যাভয়েড করে। তো আমি যখন যাচ্ছি আমি একা রাস্তা দিয়ে যাচ্ছি। এবার যেটা হয়, ওই বাড়িটার সামনে দিয়ে এসেই না কেমন একটা লাগছে শরীরটা, যে হঠাৎ করে হয়তো নিজের মনেরই ভুল, শরীরটা খারাপ লাগছে। যখন বাড়িটা সাইড দিয়ে ক্রস করে বাড়িটার সামনে দিয়ে যাচ্ছি, হঠাৎ দেখছি ঘরে আলো জ্বলছে, বাড়িটার একটা ঘরে, এবং নীল আলো জ্বলছে, আমার এখনও পরিষ্কার মনে আছে নীল আলো জ্বলছে। তো আমি না জাস্ট তাকিয়েছি, মানে
হট করে মাথায় খেলেনি যে ভূত বাগিয়েছে। আমি যে ঘরে আলো জ্বলছে, হতে পারে চোর ঢুকেছে, হতেই পারে, কিন্তু চোর ঢুকলে তো গেট ভাঙা থাকবে, বা গেটে কিন্তু তালা দেয়া, দরজাতেও তালা দেয়া, আর কাচের বাড়িটা, আর জানলাগুলো কাচে, তো ভেতর দেখা যাচ্ছে একটা নীল আলো জ্বলছে। তো আমি একটু সামনে গিয়ে দাঁড়িয়েছি, যেহেতু অনেকক্ষণ ক্রস করতে লাগে বাড়িটাকে, সামনে দিয়ে দাঁড়িয়ে দেখছি ঘরের মধ্যে মনে হচ্ছে কিছু লোক ঘোরাফেরা করছে, এবং দেখে ওখানে আমার একদম ঠান্ডা হয়ে দাঁড়িয়ে গেছি। তখন শরৎকাল, একটু শীতেরও আমেজ, তো দেখছি লোক যাতায়াত করছে। তো আমি সাথে সাথে কি করেছি, মাকে ফোন করি, বাবাকে ফোন করেছি, বাড়িতে মনে হয় কেউ আছে এরকম। তো তখন সাথে সাথে দাদারা আসে এবং এসে দেখে কোনো লাইটও জ্বলছে না ঘরের মধ্যে। আমি কিন্তু স্টিল ওখানে দাঁড়িয়ে আছি, এবং ওনারা লোকরা আসে, এসে কিছু লোক দেখে যে কোনো লাইটও জ্বলছে না এবং ঘরে কোনো লোকও নেই। তো আমাকে বলে, না তুই হয়তো ভয় পেয়ে দেখেছিস, কিন্তু তারপরে আমাকে ওরা বাড়ি পৌঁছে দেয়, আমার মা বাবা বাড়ি নিয়ে আসে, জল টল খাওয়ায়। তো তারপরে আমি ওই মানে অনেক পড়াশুনো করতে ওখান থেকে চলে আসি কলকাতায়, আমার কলেজে পড়াশোনা করতে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে। তো তারপর থেকে যেটা ঘটে, ওই বাড়িতে শুনেছি অনেক রকম অনেক কিছু ঘটেছে, কিন্তু সেই দিনটা আমার এখনও মনে আছে। সেই নবমীর রাত, আমি ক্লাস 9-এ পড়তাম, যে ঘরের নীল আলো জ্বলছিল, আর কেউ হেঁটে হেঁটে দৌড়ালে যেরকম হয় ঠিক সেরকম একদম পরিষ্কার আমার চোখের সামনে। এবার জানি না সেটা ভূত না কি। পরবর্তীকালে অনেকে যেমন বলেছে ওই বাড়িটার মধ্যে আগে নাকি তন্ত্র সাধনা হতো, ওই বাড়িটা এই জন্য অনেক বাস্তু দোষ আছে। তো জানি না, কিছু ঘটনা হয়তো থেকে যায়, সারা জীবন মনে থেকে যায়, যেগুলোর আমরা কখনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাই না। আমি লিটারেচারের স্টুডেন্ট, তো আমি সত্যি বলতে বিশ্বাস করি, যেমন ভগবান আছে সেরকম ভূতও নিশ্চয়ই আছে, ভূত বা আত্মা। তো হয়তো সেরকমই একটা ঘটনা, তো যেটা আমাদের পরিবার, আমার এবং আমাদের পাড়ার লোক সবার খুব মনে থেকে গেছে। এখনও বাড়িটি আছে, এবং বাড়িটিতে পর অনেক পুজো দেওয়া হয়েছে। পুজো আচ্চা দেওয়ার পর ওখানকার একটা মূর্তি ওখানে স্থাপন করা হয়েছে, যেখানে ঠাকুর ঘরে, এবং সেই মূর্তি স্থাপন করার পরও যে ফ্যামিলি এসেছিল, সেই ফ্যামিলির একজন মারা গিয়েছিল, বাট তারপর তারা এখন অনেকটা স্টেবলভাবে আছে। তাদের নাম বলছি না এখানে, কিন্তু অনেক স্টেবলভাবেই আছে। তবে কিছুদিন আগেও শুনলাম আমাদের পাশে আরেকজন ওই বাড়িতে ভয় পেয়েছে, দেখেছে একটা সাধু ওই বাড়িতে দাঁড়িয়ে আছে হঠাৎ, এবং যেই সাধুকে ধরতে গেছে দেখছে ওই বাড়িটার সামনে কেউ নেই। সো এরকম অনেক ঘটনা এখনও স্টিল নাও ঘটে। তো যাই হোক, এটাই ছিল আমার ঘটনা। জানি না এইগুলো কী বা এগুলো কোন ধরনের। আপনি ভাবুন, আপনি যে বাড়িতে থাকেন ঠিক তার পাশের বাড়িতে এরকম কোনো অ্যাবনর্মাল বা সুপার ন্যাচুরাল ব্যাপার স্যাপার ঘটে, যেটা আপনি ছোটোবেলা থেকেই নোটিস করছেন, এবং সেই বাড়িতে এখনও পর্যন্ত কিছু না কিছু ঘটে চলেছে। এইরকম অনেক অভিজ্ঞতাই কিন্তু শোনা যায়। আমি প্রথমেই যেমনটা বলেছিলাম যে হয়তো সব কিছুর পেছনেই কিছু না কিছু যুক্তই রয়েছে, আমরা হয়তো সেগুলো এখনও জেনে উঠতে পারিনি, তাই হয়তো আমাদের সেগুলো অদ্ভুত বলেই মনে হয়। যেমন আমরা খুব সহজে সব কিছু বিশ্বাস করতে পারি না, ঠিক সেভাবেই সব কিছু অবিশ্বাসও করতে পারি না। আশা করি নেহার এই এক্সপিরিয়েন্সেসগুলো আপনাদের ভালো লেগেছে। নিজেদের ফিডব্যাক অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন, এবং আবারও যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা কিন্তু খুব সহজেই শেয়ার করতে পারেন। আপনাকে লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, তারপর সেটা পাঠাতে হবে আমাদের ফেসবুক পেজে, আর না হয় আপনি মেইল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। আজকের মতো আড্ডা আমরা এখানেই শেষ করছি। আপনাদের সবার সাথে দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।